আসসালামু আলাইকুম। অনার্স ম্যাথ ইংলিশ করে স্বাগতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিএনইট ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান 271 থেকে 280। 271, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে? সুদ আসলে 2 গুণ, 3 গুণ, 4 গুণ এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে হার ও সময় নির্ণয়ের আমরা একটা শর্টকাট রুলস ফলো করি। যেমন এখানে আমাকে কী বের করতে বললো? শতকরা সুদের হার, অর্থাৎ সুদের হার বের করতে বললো। তো আমরা হার বের করি অথবা সময় বের করি, যেটা বের করি না কেন প্রায় সেম সূত্রই। অর্থাৎ আপনি হার বের করতে বললে আপনাকে যত গুণ বলবে তার থেকে 1 মাইনাস করবেন এবং বছর দিয়ে ভাগ দেবেন। আর যদি বছর বের করতে বলে হাত দিয়ে ভাগ দেবেন। এখন দেখেন আপনাকে কত গুণ বললো, এখানে 3 গুণ, তাহলে 3 মাইনাস 1 আর বছর হচ্ছে 8 বছর। আর যেহেতু এটা হার তাহলে 100 দ্বারা আপনি গুণ করবেন। এখন দেখেন 2/8 ইন্টু 100, কাটাকাটি করলে আমরা পাবো 4 দুগুণা 8 আর 4 পঁচিশে 100, অর্থাৎ 25 টাকা বা 25% হবে এই প্রশ্নের উত্তর। এটা আপনি চাইলে ডিটেলসও করতে পারেন। ডিটেলসটা কীভাবে করি, যে সুদে আসলে 3 গুণ হবে, অর্থাৎ আপনার আসল যদি 100 ধরেন আপনি, তাহলে সুদ আসল হবে আপনার 300। সুদ আসল যখন 300 হবে, 300, এই 300 টাকার ভিতরে আপনার কিন্তু আসল 100 টাকা, তাহলে এখানে সুদ কত? সুদ নিশ্চয়ই 200। এবার আপনি আই ইকুয়াল টু ফি এন আর এই সূত্রটা দিয়ে এখান থেকে আর এর মানটা বের করতে পারবেন। এখানে আই আই হবে সুদ, অর্থাৎ আয় হবে 200 টাকা, ফি হবে আসল 100 টাকা, এন তো সময় অর্থাৎ মূলধন 8, এভাবে বসাই আপনি আর এর মানটাও বের করতে পারেন। সময় যেহেতু কম, এখানে শর্টকাট ফলো করবেন, আমার অন্য ভিডিওতে ডিটেলস দেওয়া আছে। 272, একটা আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। বিস্তার বলতে প্রস্থকে বোঝায়, অর্থাৎ সাধারণত দৈর্ঘ্য বড় হয়, প্রস্থ ছোট হয়। তো দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, কিন্তু দৈর্ঘ্য 48। যেহেতু এখানে দৈর্ঘ্য আমাকে বলা আছে 48, দৈর্ঘ্যটা কিন্তু বিস্তারের 3, অর্থাৎ এই 48টা প্রস্থের 3 গুণ। তো প্রস্থ কত আমি জানি না, কিন্তু এটা যে 3 গুণ সেটা আমি জানি। অর্থাৎ প্রস্থটা এই 48কে 3 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে প্রস্থ, তাহলে 16। অর্থাৎ এই 16-এর 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য 48। তাহলে আমি দৈর্ঘ্য পেলাম, প্রস্থও পেলাম। প্রশ্ন আমাকে বলছে পরিসীমা বের করতে। তো আমরা পরিসীমার সূত্র কি জানি? আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2, দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ হচ্ছে 16, সমান 2 ইন্টু 66, 66 দুগুণ হয়ে যাবে 128, আনসার হবে 128। 273, বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার 3/1 অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা 75 নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল? এই প্রশ্নে বলা আছে মোট সংখ্যা ছিল কটা। ভালো করে খেয়াল করেন যে টোটাল প্রশ্ন ছিল, অর্থাৎ মোট প্রশ্ন ছিল কিন্তু কটা। এখন আমরা ইকুয়েশন করে যদি ক এর মানটা বের করতে পারি তাহলে আমার আনসার বের হয়ে যাবে। এই প্রশ্নের মধ্যে প্রশ্নের প্রথম 20টার মধ্যে সে 15টা নির্ভুল উত্তর দিল। এখন আমরা নির্ভুলটা হিসাব করব যে টোটাল প্রশ্ন ছিল কটা, তো কয়ের প্রথম 20টার মধ্যে সে 15টা নির্ভুল দিল। অর্থাৎ আমি যদি নির্ভুলটা হিসাব করি, যে নির্ভুলটা আমি বের করব, নির্ভুলগুলো দেখেন, সে প্রথমত নির্ভুল প্রথম 20টার মধ্যে 15টা আনসার করলো। তারপর বাকি যা প্রশ্ন রইল, এখন বাকি কতটা থাকবে? বাকি থাকবে কয়টা? টোটাল প্রশ্ন ছিল কটা, তার মধ্যে কিন্তু প্রথম 20টা চলে গেল, কারণ সে প্রথম 20টার মধ্যে 15টা আনসার করে ফেললো। তাহলে ক থেকে 20 মাইনাস করলে যেটা থাকবে সেটা হচ্ছে অবশিষ্ট অঙ্ক। অর্থাৎ 15টা হচ্ছে প্রথম সে নির্ভুল দিল, আর তার বাকি প্রশ্ন আছে কয়টা? টোটাল প্রশ্ন ছিল কটা। এই ক থেকে কিন্তু প্রথম 20টা সে আনসার করে ফেললো। যদিও আনসারের মধ্যে সব সঠিক হয়নি, 15টা সঠিক হয়েছে, কিন্তু 20টা তো চলে গেল। সেজন্য ক থেকে 20 মাইনাস করলে যেটা হবে সেটা হচ্ছে অবশিষ্ট অঙ্ক। এখন এই
ক-20 সংখ্যার কিন্তু সে সবগুলা সঠিক উত্তর করতে পারেনি, সে সঠিক করছে মাত্র 3/1 তাহলে আমাকে এটা গুণ করতে হবে 3/1 দিয়ে। এবার দেখেন এই 15 যেটা, এটাও হচ্ছে সঠিক, এটাও সঠিক। এখন সমান সমান আমাকে বলা আছে সে শতকরা 75 নম্বর হয়, অর্থাৎ 75 বলতে 75%কে বোঝাচ্ছে। তো টোটাল প্রশ্ন ছিল কটা, কয়ের 75% সঠিক। এখানে সমানের আগে পরে যা আছে সবগুলো হচ্ছে সঠিক জিনিস। এবার আমরা অঙ্কটা করতে পারি বীজগণিতের নিয়মে। তাহলে আমরা এখানে পাচ্ছি 15, আর যদি এদিকে গুণ করি তাহলে ক-20/3 সমান সমান 75% মানে হচ্ছে 0.75। তো 0.75কে ক দিয়ে গুণ করলে হয়ে যাবে 0.75 ক। ওকে, এখন এখানে নিশ্চয়ই পক্ষান্তর করতে হবে। ক-20/3 আর -0.75 ক, এদিকে 15 ওদিকে গেলে এটা -15 হয়ে যাবে। এবার আমরা যদি লসাগু করি তাহলে ক-20 মাইনাস 0.75কে যদি আপনি 3 দিয়ে গুণ করেন 2.25 ক হবে সমান সমান -15। এবার দেখেন এক ক থেকে আপনার 2.25 ক গেলে আর -1.25 ক থাকে, আর এদিকে -20 থাকবে। এটা যদি আমি বজ্রগুণন করি -3×15=45 হবে। -1.25 ক সমান হবে 45 + 20, সুতরাং -45 + 20 -1.25 ক সমান হবে -25, মাইনাস মাইনাস বাদ, ক ইকুয়াল টু হবে 25/1.25। 25কে 1.25 দিয়ে আপনি যদি ভাগ করেন তাহলে আনসার পেয়ে যাবেন 20। অর্থাৎ টোটাল প্রশ্ন ছিল আমার 20টা। অঙ্কটা একটু রিপিট করে শুনবেন, আশা করি বুঝতে পারবেন। উত্তর: একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলে এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে তাদের দুই পাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে? এটার শর্টকাট হচ্ছে 360কে 60 দ্বারা ভাগ করবেন। 360কে 60 দ্বারা ভাগ করলে কত পাবো? 6। আনসার হবে 6। আমি যদি একটু ডিটেলস বলি, ধরেন আমি একটা বড় করে এখানে একটা মুদ্রা আঁকলাম, ধরেন এখানে একটা মুদ্রা আঁকলাম এবং এখানে আরেকটা মুদ্রা আঁকলাম। তো মুদ্রাগুলো সাধারণত 360 ডিগ্রি সার্কেলে থাকে। তো এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। এইখানে যদি আমি একটা রেখাগুলো যোগ করার, এই রেখাগুলো যদি আমি যোগ করি তাহলে বুঝতে পারবেন সাধারণত একটা বৃত্তের অর্ধেক থাকে ব্যাসার্ধ আর, এটার অর্ধেক এবং এটার অর্ধেক দুটো মিলেই কিন্তু 2r, এদিকেও 2r এদিকেও 2r। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ত্রিভুজের তিনটা বাহু সমান। তিনটা বাহু যেহেতু সমান তাহলে তিনটা কোণও নিশ্চয়ই সমান, কারণ এটা সমবাহু ত্রিভুজ। তো তিনটা কোণ যখন সমান হবে নিশ্চয়ই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি, কারণ তিনটা কোণ মিলেই তো 180 ডিগ্রি হয়। এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের একটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এই জন্য আমরা এই 360কে 60 ডিগ্রি ভাগ করি, কারণ এই যদি এই মূল মুদ্রা এটা হয় তো এটা যদি এদিকে 60 হয়, এভাবে 60 60 আস্তে 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 আমার 6টা হবে, কারণ এদিক দিয়ে 60 আবার 60 60, এখানে 360কে আপনার পুরো ঘুরে আসতে 60 ডিগ্রি করে 6টা মুদ্রা লাগবে। এটাই হচ্ছে এই প্রশ্ন উত্তর 6। 275 কোনো পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম 20টি প্রশ্ন থেকে 15টি প্রশ্ন উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলো 3/1 শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি 50% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ওই পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল? কিছুক্ষণ আগে আমরা এই ধরনের কোয়েশ্চেন করছিলাম, কিন্তু ওখানে 50% ছিল না, ওখানে 75% ছিল, আর এখানে n ছিল না, ওখানে ছিল ক। তো একই রকম কোয়েশ্চেন আমার টোটাল কিন্তু ম্যাথ ছিল nটা। এই n থেকে এই এনের আমরা প্রথম নির্ভুলগুলো অর্থাৎ শুদ্ধ উত্তর কতগুলো দিলে আমরা সেটা বের করব। প্রথম 20টা থেকে কিন্তু আমরা 15টা প্রশ্নের শুদ্ধ উত্তর দিই। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমি যদি শুদ্ধ উত্তরগুলো বের করি মার্কগুলো, তাহলে আমি প্রথমত 15টা প্রশ্নের আনসার করি।
তারপর বাকি যে প্রশ্নগুলো আছে, বাকি প্রশ্ন আছে n-20, কারণ 20টা ফার্স্টে আমার চলে গেল। বাকি যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে n-20। এটার কিন্তু আমি সবগুলো শুদ্ধ উত্তর করতে পারি না, এটা 3 ভাগের 1 ভাগ করছি। তারপর যেটা দাঁড়ালো আমি টোটাল, অর্থাৎ টোটাল হচ্ছে এর কিন্তু 50% আনসার করলাম, সেজন্য n গুণ 50%। সমানের আগে এবং পরে সব মিলে এগুলো হচ্ছে শুদ্ধ উত্তরের হার। এবার আমরা ইকুয়েশন করব 15 প্লাস, এটাকে লিখলে এভাবে লিখব, আর 50% মানে হচ্ছে 0.50, তাহলে 0.50n। ওকে, এখানে তো লসাগু গসাগু করা ছাড়া কোনো উপায় নাই। 3 15 45 প্লাস n-20 সমান সমান 0.50n। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে 25 প্লাস n সমান হচ্ছে 0.50কে 3 দিয়ে গুণ করলে হবে 1.50n। এখান থেকে যদি পক্ষান্তর করি n-1.5n সমান সমান হচ্ছে -25, -0.5n সমান দাঁড়াবে -25, মাইনাস কাটলে n সমান হবে 25/0.5। 25কে 0.5 দ্বারা ভাগ করলে আনসার হবে 50। প্রশ্নটা একটু রিপিট করে শুনবেন, আশা করে বুঝবেন। 276, এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে বন্টন করে দিল। প্রথম পুত্রকে হাফ অংশ, দ্বিতীয় পুত্রকে 4 ভাগের 1 অংশ, তৃতীয় পুত্রকে 5 ভাগের 1 অংশ এবং বাকি 60টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ওই গোয়ালার গাভীর সংখ্যা কত? এই প্রশ্নটা আপনারা চাইলে অপশন দেখেও করতে পারেন। অপশন দেখে কীভাবে করবেন দেখেন, আমি যদি ফার্স্টে ককে ধরি অর্থাৎ 100কে, সে কিন্তু প্রথম পুত্রকে হাফ অংশ বলতে 100 হাফ কত, নিশ্চয় 50। তবে দ্বিতীয় পুত্রকে 4 ভাগের 1 অংশ, অর্থাৎ এই 100-এর 4 ভাগের 1 অংশ, তো 4 ভাগের 1 অংশ কত হবে, 25টা। এবার আসেন তৃতীয় পুত্রকে দিল 5 ভাগের 1 অংশ, 5 ভাগের অংশ অর্থাৎ 100-এর 100টা গাভীকে 5 ভাগ করে 1 ভাগ দিল, তো 5 ভাগ করে 1 ভাগ দিলে 1 ভাগে পড়বে 20টা। আর চতুর্থ পুত্রে কিন্তু 60টায় দেওয়া আছে প্লাস 60টা। এখন আমরা দেখব টোটাল এখানে 100 হয় কিনা। দেখেন 50 70 90 95, এখানে হয়ে যায় 102টা, অর্থাৎ এটা মিলে নেয়, তাহলে আনসার এটা হবে না। এবার খ দেখেন, যদি আমি 140কে ধরি, 140-এর প্রথম পুত্রকে হাফ অংশ দেয় অর্থাৎ অর্ধেক দিয়ে দেয়, তাহলে 140-এর অর্ধেক হচ্ছে 70, এটা প্রথম পুত্র। দ্বিতীয় পুত্রকে 4 ভাগের 1 অংশ দেয়, 140কে যদি আপনি 4 ভাগ করেন তাহলে আপনার ভাগে পড়বে 35টা, 1 ভাগে পড়বে 35টা। তারপর তৃতীয় পুত্র যদি 5 ভাগের 1 অংশ করেন অর্থাৎ 140-এর 5 ভাগ করেন তাহলে আপনার ভাগে পড়বে 1 ভাগে পড়বে 28টা। আর চতুর্থ পুত্রকে আপনি দিলেন 60টা। এখন দেখেন সবগুলো কিন্তু যোগ করলে আপনার টোটাল 140টাই মিলে যাবে, অর্থাৎ আনসার হবে এটা। আর যদি আপনি ডিটেলস করার চেষ্টা করেন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, আপনি যদি টোটাল গাভীর সঙ্গে এক্স ধরেন তাহলে x/2 প্লাস x/4 প্লাস x/5 প্লাস 7 ইকুয়াল টু লিখতে হবে আপনার টোটাল গাভীর সংখ্যা ছিল x সমান সমান লিখতে হবে x। এবার এটা ইকুয়েশন করে আপনি x এর মান বের করে নিতে পারবেন, করলে x এর মান বের হবে আপনার 140। 277, 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, এটা হবে 30 ডিগ্রি, আসলে এটা 30 ডিগ্রি কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? ধরেন এটা একটা খুঁটি, এটা টোটাল ছিল এখান থেকে এই পর্যন্ত এটা 18 ফুট ছিল। কত ছিল এটা টোটাল? 18 ফুট ছিল। এখন কোন একটা জায়গায় এই জায়গায় ধরেন ভেঙে গেল, এখন আমি কিন্তু এখান থেকে এই পর্যন্ত কত এটা আমি জানি না, সেটা x ধরে নিলাম। আচ্ছা বলুন তো এখানে যদি এই পর্যন্ত যদি x হয়, পুরোটা ছিল 18, তাহলে এই জায়গাটা কত হবে? নিশ্চয়ই 18 থেকে xটা কমে গেল, তাহলে এটার নাম হবে 18 মাইনাস এক্স। এটা ভেঙে গিয়ে এটা এদিক দিয়ে ভেঙে গিয়ে এখানে আসে মাটির সাথে বেজে গেল, তো এটা যেটা মাটির সাথে এখানে আসলো সেটা তো এই অংশটাই, অর্থাৎ 18 মাইনাস এক্স যেটা ছিল ওটা এখানে আসলো, তাহলে এটা 18 মাইনাস এক্স, অর্থাৎ এই মাপ আর এই মাপ সেম। এটা মাটির সাথে যখন এখানে আসলো, এখন আমাকে বলছে যে খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গেছিল। এখন আমি এটা যদি যোগ করে দিই একটা ত্রিভুজ হয়ে যায়, তাহলে এই জায়গাটা যদি আমি এ ধরি, এই জায়গাটা যদি বি ধরি, এই জায়গাটা যদি সি ধরি, আমার এখন একটা সমকোণী ত্রিভুজ দ্বারা হয়। এবার আমি এখান থেকে
অঙ্কটা করব। এখানে আমাকে বলছো এই যে ভূমির সাথে এই অংশটা 18 - x অংশটা এখান থেকে এসে এখানে কিন্তু 30 ডিগ্রি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ পেলাম। বা যদি অঙ্কটা করি, আর যদি আমরা sin 30 ডিগ্রি নিই, এটা হচ্ছে আসলে আমরা ত্রিকোণমিতির অঙ্ক করছিলাম 9 10-এ, সেই অঙ্কগুলো sin 30 ডিগ্রি। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে আপনার এসি, তো এসির মান হচ্ছে এক্স, আর অতিভুজের মান হচ্ছে 18 - x, এখানে হচ্ছে 18 - x। তো sin 30 ডিগ্রি আমরা জানি হাফ ইকুয়াল টু এক্স বাই 18 - x। এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নেব। তাহলে এখানে 2x সমান হবে 18 - x, পক্ষান্তর করলে 3x সমান 18, সুতরাং x সমান পেয়ে যাব 6, আনসার হবে 6। তো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, সংখ্যাটি উভয় অঙ্কদের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি, সংখ্যাটি কত? এর প্রশ্নটা আমরা অপশন দেখে করব। যেমন দেখেন এখানে প্রথমে বলছে যে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। আমরা জানি একক হচ্ছে ডান পাশেরটা, দশক হচ্ছে বাম পাশেরটা। তো এখানে ক খ গ ঘ চারোটাতে কিন্তু প্রথম সত্যটা মিল আছে। দেখেন 4 থেকে 7 3 বেশি, 3 থেকে 6 3 বেশি, 1 থেকে 4 3 বেশি, 2 থেকে 5 3 বেশি। প্রথম কন্ডিশনে আমার কোনো সমস্যা নেই এ পর্যন্ত। পরের সংখ্যাটি উহার অঙ্কদের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। এবার এটা আমরা একটা অপশন করে দেখি। প্রথম বলছে সংখ্যাটি, অর্থাৎ যদি আমি ক ধরি 47 সংখ্যাটি আপনার অঙ্কদের সমষ্টি, তাহলে 4 আর 7কে যোগ করতে হবে। 4 আর 7কে যদি যোগ করি, এটা আর কি আবার 3 গুণ করতে বলছে, অর্থাৎ এটার সাথে 3 গুণ করতে বলছে। 3 গুণ করে আবার আরও 4 বেশি বলছে, অর্থাৎ 4 আবার যোগ করতে বলছে। তাহলে কত হয়? 7 4 11, 3 11 33, 33 4 37। আমার এখানে আছে 47, মিলে নাই। 36টা দেখেন, প্রথমত আপনাকে দুটো সংখ্যা যোগ করতে বলছে, 3 আর 6 যোগ করে 9, 9কে আবার 3 গুণ করতে বলছে 27, 27-এর সাথে 4 যোগ করতে বলছে, আপনার হবে 31, হয় নাই, এখানে আছে 36। এবার একটু গড়টাই দিক দিয়ে করে দেখি। 25, আপনি যদি 25 অর্থাৎ এই দুটো সংখ্যাকে যোগ করেন 2 আর 5, 2 আর 5 হবে 7, এটার সাথে আবার 3 গুণ করতে বলছে, 3 7 21, এই 21-এর সাথে আবার 4 যোগ করতে বলছে, তাহলে 25। এই 25 25 মিলে গেল, আনসার হবে গ। এই অঙ্কগুলো এভাবে করলে আমার মনে হয় সবচেয়ে ভালো, কারণ রিটার্ন আকারে করতে হলে আপনার অনেক সময় লাগবে। আর রিটার্ন আমার অন্য ভিডিওতে এগুলো ডিটেলস বলা আছে, ওখান থেকে দেখে নিতে পারেন যদি সম্ভব হয়। 279, একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত? ধরেন এখানে একটা দেওয়াল আছে, এটা হচ্ছে দেওয়াল, এবং 50 মিটার একটা লম্বা মই, আমি এটার সাথে এই মইটা হচ্ছে 50 মিটার, কারণ মইগুলো একটু হেলান দিয়ে রাখতে হয় ওয়ালের সাথে। এবার এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচু দেওয়ালকে স্পর্শ করে, তাহলে এই যে দেওয়ালটা এটা বলা আছে 40। পরে বলা আছে মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব, তো মইয়ের অপর প্রান্ত হচ্ছে এটা থেকে এটার দূরত্ব, এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, এবং সমকোণী ত্রিভুজের আমাকে যদি এটা লম্ব হয়, এটা যদি অতিভুজ হয়, এটা যদি ভূমি হয়, আমি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখেন আমার অতিভুজ কত দেওয়া আছে 50, এটাকে স্কোয়ার করলাম, লম্ব কত দেওয়া আছে 40, স্কোয়ার করলাম, আর ভূমির জায়গায় রয়ে গেল। তাহলে 50 স্কোয়ার করলে হবে 2500, 40 4 4 16, অর্থাৎ 1600, আর ভূমি যেভাবে আছে সেভাবে থাকবে। এখন পক্ষান্তর করলে 2500 মাইনাস 1600 সমান সমান হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি 900 সমান ভূমি স্কোয়ার। এখন আমাকে বলছে ভূমির মান, তাহলে স্কোয়ার রাখা যাবে না, সেক্ষেত্রে আমরা বর্গমূল করব, রুট করব, স্কোয়ার রুট কাটলে আমার 900কে রুট করলে আমার থাকবে 30, অর্থাৎ ভূমি সমান পাবো 30, আনসার হবে 30। 280, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে?
আমরা জানি কোনো সংখ্যা যদি বিভাজ্য হয় সেটার মধ্যে কোনো সংখ্যা যদি কিছু সংখ্যা তার বিভাজ্য হতে হয় সেক্ষেত্রে আমরা লসাগু করতে হয়, এটা আমরা জানি। তাহলে এখানে 24, 36 এবং 48-এর লসাগু করতে হবে আগে। লসাগু করলে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 24 দুগুণে 48, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 3 দুগুণে 6, 9, 6 দুগুণে 12, 3 দিয়ে দিলে 3 একে 3, 3 দুগুণে 9, 3 দুগুণে 6, আর যাবে না। তাহলে আমার লসাগু কত হয় এখানে? আমার লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 24, 3 24-এ 72, 72 দুগুণ হচ্ছে 144, আমার লসাগু হয় 144। অর্থাৎ এই প্রশ্নের একটা মারফেস আছে, একটু বুঝতে হবে। আমার লসাগু যেহেতু 144 হয়েছে, তাহলে এই 144 সংখ্যাটা কিন্তু 24, 36, 48 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু প্রশ্নে আমাকে বলছে যে কোন লঘিষ্ঠের সংখ্যার সাথে 3 যোগ করলে, অর্থাৎ প্রশ্নতে 144 দেওয়া নাই। প্রশ্নে এমন একটা সংখ্যা দেওয়া আছে যেটার সাথে আপনি 3 যোগ করলে 144 হবে। দেখেন প্রশ্ন খ নাম্বারে দেওয়া আছে 141, অর্থাৎ 141-এর সাথে আপনি যদি 3 যোগ করেন প্রশ্ন অনুযায়ী তাহলে 144 হবে। আর 144 হলেই সেটা 24, 36, 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখন আমার প্রশ্ন হবে, আনসার হবে 141। হ্যাঁ, আনসার আমার হওয়ার কথা ছিল 144, যদি 24, 36, 48 দ্বারা ভাগ যায়, কিন্তু প্রশ্ন আমাকে 144 দিয়ে দেয়নি, উপর দিয়ে লিখে দিয়েছে যে নিচে এমন একটা সংখ্যা দিয়েছে যেটার সাথে 3 যোগ করলে তোমার 144 হবে। সেই জন্য আমরা আনসার নেব খ। আর এটা রিটেন আকারে করলে ওই যোগ থাকলে আমরা সাধারণত বিয়োগ করি, এসব টেকনিক ফলো করা হয়। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমি 141 নিলাম আর 144 থেকে কেন এখন 3 বিয়োগ করলাম। তো আনসার হবে খ। একটা রিপিট করে শুনবেন, এই ধরনের কোয়েশ্চেন খুব বেশি আসে। গতবারও কিন্তু লসাগু থেকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, সো এগুলো খুব ইম্পর্ট্যান্ট, একটু ভালো করে দেখে যাবেন। ধন্যবাদ।